হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আজকে 2021 সালের প্রথম দিনে আমরা প্রথম কার্যক্রম শুরু করলাম সবার উদ্দেশ্যে। আমাদের শিক্ষার্থীদের যে তাদের পাঠ্য বই থেকে আমরা তাদেরকে কিছু শেখানোর চেষ্টা করব। যে পাঠ্য বই কী হবে, একসাথে তাদের লেখাপড়া না হবে, একসাথে তারা ওই চ্যাপ্টার সম্পর্কে জানবে এবং কিছু জ্ঞান তাদের মধ্যে নিবন্ধিত হবে। তা আজকে যে বইটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো কর্ম ও জীবনমুখী শিক্ষা, ষষ্ঠ শ্রেণী। এখানে 3টা অধ্যায় আছে আমাদের এখানে। 3টে অধ্যায়ের মধ্যে আমরা শেষের অধ্যায়টা শুরু করছি। আমার জীবনে আমি শেষ থেকে শুরু করতাম, সেইটা মনে হয় সে এখানে এসে দাঁড়ালো। কর্মে আনন্দ, আমাদের প্রয়োজনীয় কাজ, শিক্ষায় সাফল্য। এই 3টার মধ্যে আমরা শেষের দিকে আমরা শুরু করছি। শিক্ষায় সাফল্য 41 থেকে 60 নম্বর পৃষ্ঠা এখানে আছে। শিক্ষায় সাফল্যের এই চ্যাপ্টারের যে প্রথম এবং প্রধান যে বিষয়টা সেটা হলো যে কি, সকল শিক্ষার্থী এর ফলে হবে কি সুন্দর একটা জীবন। তোমরা শ্রেণীতে উঠবা, তোমাদের এই চ্যাপ্টারটা থাকবে, তাহলে তোমাদের একটা চ্যাপ্টারটা জানা হয়ে গেল। এবং তোমরা পড়ে আসছো 2জন মুক্তার সজল, তারপরেও যেটা বুঝতে পারো নি তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আর যদি তোমাদের কিছু বলার থাকে সেটা তুমি বলতে পারো, স্যার আমাদেরকে শিখাইছে, শিখছে। এখানে একটা কিন্তু তোমার একটা চিত্র দেওয়া আছে, তাই না? চিত্র দেওয়া আছে। শিক্ষা শিক্ষা মানে কি? শিখন। শিক্ষা মানে শিখন। কোন শিক্ষা, এইটা একটা লাইন পড়লা, এটা কি তোমার শিখন। শিখনটা আমি কিভাবে শিখবো সেইটাকে একটা গ্রাফে ওরা দেখাইছে, মানে পাঠ্য বই দেখাইছে। শিক্ষায় সাফল্য 3য় অধ্যায় দেখাইছে। সেটা হলো কি শিখন। আপনি কিভাবে শিখবেন? শিখন সেটার যে একদম উপরে যে একটা অবস্থা আছে, মানে একটা টপ লেভেলে প্রথম যে বিষয়টা মানে উপরে দেওয়া হয়েছে, টপ লেভেলে দেওয়া হয়েছে, সেটা হলো কি নিয়মিত উপস্থিতি। তোমাকে নিয়মিত উপস্থিতি হলো প্রথম, মানে শিক্ষায় সাফল্যের জন্য তোমাকে প্রথম শিক্ষণটাই হলো কি নিয়মিত উপস্থিত থাকতে হবে। কোনো অজুহাত তোমার খাটবে না এখানে, তুমি নিয়মিত উপস্থিত হইতে হবে না। এই চ্যাপ্টারটাকে ঘুরলে আমরা কিন্তু ওইটাই দেখতে পাবো, অনেকগুলো কথা আছে এখানে, অনেকগুলো ছবি আছে, আমরা দেখবো। তারপরে কি মনোযোগ। মনোযোগ, শোনারও মনোযোগ থাকতে হবে, পড়ারও মনোযোগ থাকতে হবে, দেখারও মনোযোগ থাকতে হবে। মনোযোগ সব জায়গাতেই মনোযোগ থাকতে হবে। মনোযোগ না থাকলে তুমি শিখতে পারবে না। শিখতে না পারলে তুমি সুন্দর জীবন করতে পারবে না। প্রথমেই বলা আছে কিন্তু, হ্যাঁ, সকল শিক্ষার্থী সুন্দর জীবন। বুঝতে পারছো? ইয়েস স্যার। তারপর নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা হলো কি, যে তোমাকে যে সময়ে যে কাজটা করতে বলা হয়েছে সেই সময়ে সেই কাজটা তোমাকে করতে হবে। এটা আমরা চ্যাপ্টারে সবগুলো আমরা আসবো আর কি। তারপরে সময় অনুবর্তিতা, সময় জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, যেমন তোমরা এখানে একটা আমরা প্রোগ্রাম করব, একটা বা করব, তা সবাইকে ডাক দিয়ে দিলাম যে 5 মিনিটের মধ্যে সবাই চলে আসো। তোমরা 5 মিনিটের মধ্যে সবাই চলে আসলাম, এটাকে বলা হয় যে সময় অনুবর্তিতা। কেউ যদি পরে আসে তাহলে তারও ডিস্টার্ব হয়ে গেল, সবারই ডিস্টার্ব হলো, শিক্ষণটা মানে হইল না আর কি। তারপর কি ধৈর্য। হ্যাঁ, মানে প্রত্যেকটা কাজের মধ্যে কি ধৈর্য থাকতে হবে। ধৈর্যটা কি জিনিস সেটা তো একটু হলেও বুঝতে পারো নাকি? তোমরা যে অনেকক্ষণ ধরে বসে কথা শুনতেছো, এটা কি ধৈর্য। তারপরে পাঠ্য বিষয়ের ব্যবহারিক প্রয়োগ। তোমার বইতে একটা জিনিস পড়লাম, সেটাকে তোমাদের জীবনে ওই সময়ে যে সময়টাতে তুমি পড়ালেখা করতেছো
ওই সময়টা তুমি ব্যবহারিক করো। তো ব্যবহারিক করো মানে কি, তুমি চলতে ফিরতে খাইতে বন্ধুদের সাথে মিশতে, ফুটবল খেলতে বা যে কোনো খেলা খেলতে, সেটা তুমি ব্যবহারিক। ওটাকে বলা যায় ব্যবহারিক। মানুষের চলার পথে এইটাই হচ্ছে ব্যবহারিক। আর একটা এটা 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 কি, পরীক্ষার ফলপ্রসূ প্রস্তুতি। শিক্ষণটা যদি তোমার এই জিনিসগুলো হয়, তাহলে তোমার পরীক্ষায় তুমি ফলপ্রসূ প্রস্তুতি নিতে পারবা। মানে এইগুলা এই দিক দিয়ে আসতেছে, এগুলা আসার পরে এগুলা তো ভালো হচ্ছে কিন্তু, ঠিক আছে। তারপরে কি সৃজনশীলতা। সৃজনশীলতা তার মানে কি, তোমার এইগুলোর ফলে তোমার এইটা আসে। আবার আত্মবিশ্বাস, সৃজনশীলতা থেকে তোমার আসলো আত্মবিশ্বাস, তাই না? অনুশীলন, অনুশীলনের পরে আসছে তোমার আত্মবিশ্বাস, ঠিক আছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই যে নিয়মানুবর্তিতা, দেখো নিয়মানুবর্তিতা কত বড় আকারে আছে, তাই না? আর এটা সৃজনশীলতা কত বড় আকারে দেওয়া হয়েছে, এটার গুরুত্ব একটু বেশি। হ্যাঁ, বেশি ভাবে একে দেখতে হবে যে নিয়মানুবর্তিতা এবং সৃজনশীলতা, এটা যদি তোমার বেশি হয় তাহলে এটা তোমার বেশি হবে, এটা যদি তোমার কম হয় তাহলে তোমার কম হয়ে যাবে। এখানে একটা কিন্তু পারস্পরিক ক্রিয়া আছে একটা, এটা পরবর্তীতে আমরা মানে এই চ্যাপ্টারের মধ্যে আমরা আস্তে আস্তে দেখাবো। এখানে একটা চিঠি কিন্তু দেওয়া হয়েছে এক বন্ধুকে, আরেক বন্ধু লিখছে। এই চিঠিটাতে কিন্তু তোমার সবগুলো গুণের কথা বলা হয়েছে, কোনগুলো গুণ, যাতে করে তুমি ভালো একটা ছাত্র হতে পারো, তোমার ভালো একটা স্টুডেন্ট হতে পারো, ছাত্র হতে পারো। চিঠির যে বিষয়বস্তুগুলো যেখানে আমরা উল্লেখ করতে পারি, চিঠিতে যেগুলো উপরে লেখেছিল তো তোমরা জানোই মোটামুটি, না পরবর্তীতে চিঠি নিয়ে আলোচনা করবো। সেটা হলো যে কি, যে সে বলছে যে ক্লাসে সে উপস্থিত নিয়মিত হয়, কোনো ক্লাসে সে অফ যায়নি। তারপরে ক্লাসে মনোযোগী ছিল, সেটা কথা লেখছে যে আমি ক্লাসে যে শুধু নিয়মিত ছিলাম তাই নয়, মনোযোগীও ছিলাম। ক্লাসের শিক্ষকদের কথা আমি মন দিয়ে শুনতাম, মনোযোগ দিয়ে শুনতাম, ক্লাসে মনোযোগী ছিলাম, সবকিছু কিন্তু মনোযোগের কথা বলছে। শ্রেণীর কাজ মনোযোগ দিয়ে করতাম। হ্যাঁ, ঠিক আছে। প্রতিদিন প্রতিদিনের পড়া বাসায় গিয়ে পড়ে ফেলতাম, শেষ করতাম বাড়ির কাজ, ওইটা মনোযোগ দিয়েই করতো সে। তারপরে কোনো কিছু বুঝতে না পারলে শিক্ষককে জিজ্ঞাসা করতো, এবং শিক্ষক সেটা বলতো, এবং শিক্ষক খুশি হইতো। শিক্ষককে কোনো কিছু জিজ্ঞাসা করলে পড়াশোনার ব্যাপারে শিক্ষকরা খুশি হয়। হ্যাঁ, তোমরা এখন যদি ভয় পাও যে শিক্ষকের কাছে গেলে স্যার কি বলে না বলে, হ্যাঁ, এই জন্য ভয় পেয়ে যেত। এখানে সেটাই বলছে যে শিক্ষকের কাছে যেতাম, শিক্ষক খুশি হইতো এবং আমাকে সেগুলো বুঝাই দিত, এবং ধৈর্য ধরে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করতাম। জটিল বিষয়গুলো বারবার করার চেষ্টা করাটাকে বলা হয় অনুশীলন। জটিল একটা বিষয় তুমি পড়তে পারতেছো না, একটা ওয়ার্ড মানে একটা ওয়ার্ড মানে শব্দ তুমি মানে পড়তে পারছো না, তুমি বারবার চেষ্টা করতেছো, সেটাকে বলা আছে কি অনুশীলন। এর বাইরে, পড়ালেখার বাইরে যে কথাটা চিঠিতে উল্লেখ করছে, তারা একটা বিজ্ঞান মেলায় তাদের একটা প্রজেক্ট তৈরি করছে, মানে সেটাকে সৃজনশীল বিষয় হিসাবে দেখা হচ্ছে, বুঝতে পারছো? প্রজেক্ট করছে, সেই প্রজেক্টটা তারা উপস্থাপন করবে, এবং ফুটবল খেলাও ছাড়ে নেই সে। সবকিছু মানে এখানে যতগুলো গুণের দরকার আছে মোটামুটি সবগুলো লিখছে সিটির মধ্যে তোমাকে বুঝাই দিচ্ছে যে এই গুণগুলো তোমাদের ব্যাপার আছে। এটা হলো 43 নম্বর পেজে আছে দলগত কাজ। দলগত কাজ কি, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী সবাইকে মিলে 10 জনকে মিলে ওরা একটা দল গঠন করছে, এবং দলের মধ্যে তারা অবজারভেশন চালাইছে। অবজারভেশন মানে কি, যে একটা পরিসংখ্যান চালাইছে যে ওর গতবারে কি রকম ছিল, এবারে কি হইলো। এগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, লেখা আছে এখানে যে গত এক বছরে আপনি কতদিন স্কুলে আসতে পারেননি, এটা একটা কোন ক্লাসে আসতে না পারলে
কোন ক্লাসে আসতে না পারলে তা কি পুষিয়ে নেন, কিভাবে পুষিয়ে নেন, এভাবে তার একটা জরিপ চালাইছে। আচ্ছা দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ চিত্রটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। এটা কিসের চিত্র? মানে এটা তোমরা যারা পড়ালেখা করছো ওই ক্লাসে প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেও স্কুলে যাওয়ার একটা চিত্র, তাই না? জি স্যার। বাঁশের সেতু আছে, তাই না? আমাদের দেশটা কি গ্রাম অঞ্চল বেশি এবং অনেক জায়গা অনুন্নত আছে, সেখানে বাঁশের সেতুও না, একটা বাঁশ নিচে আছে একটা বাঁশ উপরে আছে, একটা বাঁশ দিয়ে পা দিয়ে হাঁটতে হয় আর একটা বাঁশ ধরে হাতে ধরে যেতে হয়, এবং সে বইগুলো নিয়েই কিন্তু যাচ্ছে। আর আমাদের দেশে পাহাড়ি অঞ্চল আছে, পাহাড় বেয়ে কিন্তু যাইতে হয় স্কুলে, সেই চিত্রটাতে দেওয়া আছে যে প্রতিকূলতা পেরিয়ে তারপরে প্রখর সূর্যালোক, কিন্তু তার কোনো ছাতা টাতা নাই, জি স্যার। ঠিক আছে, তারপরেও সে স্কুলে যাচ্ছে এবং তার শরীরে ঘাম ঝরছে, সেই চিত্রটা দেখাইছে আর কি। আর একটা চিত্র আছে যে প্রবল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সে ছাতা নিয়ে স্কুলে যাচ্ছে। তার মানে কি তোমাকে উৎসাহ করা হচ্ছে যে কি তুমি প্রতিকূল পরিবেশেও শিক্ষা গ্রহণ করতে পারো যদি তোমার ইচ্ছা থাকে। এসো স্কুলে যাই প্রতিদিন, ভবিষ্যৎ হবে বাধাহীন, ভবিষ্যৎটা বাধাহীন হবে, এই কথাটা বলছে। এর একটা জিনিস উল্লেখ করা আছে যে শিক্ষার পাশাপাশি কেউ যদি বিপদে পড়ে তার সাহায্য করার কথা বলা হয়েছে। এখানে একটা চিত্র দেওয়া আছে, স্কুলের চিত্র, স্কুলে মাস্টার পড়াচ্ছে আর ছাত্রীরা শুনতেছে মনোযোগ সহকারে, সেটা আগে বলছে। শিক্ষক যা বলেন ক্লাসে মন দিয়ে শুনি, চট করে লিখে নেই যা কিছু জরুরি। মানে শিক্ষকের কথাটাও মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যেটা খুব জরুরি কথা, যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা মানে খাতার মধ্যে চট করে লিখে নিতে হবে। কারণ ব্যাপারটা কি যে মানুষের মস্তিষ্কে কিন্তু সবকিছু ধারণ করে না। তোমরা এখানে যে ক্লাসগুলো করতেছো বা এখানে যে কথাগুলো শুনতেছো, সব কথা কি মাথার মধ্যে থাকবে না। এই জন্য তোমাকে একটা ডায়েরি মেনটেন করতে হবে। ডায়েরিটাতে তুমি কোথায় কি শিখতেছো, সেটা যদি কোনো কি বলা হয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় তাহলে তো খাতা কলম নিয়ে যেতে অসুবিধা নেই। আবার অনেক সময় দেখে যে ছোট ডায়েরি করে পকেটেও রাখে দেওয়া যায়। মানুষের সাথে একটা ভালো মানুষের সাথে কথা বলতে বলতে একটা সুন্দর কথা বললো বা একটা ভালো কথা বললো, তখন তার সামনে লিখতে না পারলেও একটা কলমও রেখে দিবে। যদি তোমার স্টুডেন্ট, খাতা কলম তোমার সাথেই থাকবে সবসময়। ছোট করে কাগজ কাটে এতটুকু করে পকেটে রাখা যায়, এটা কলম পকেটে রেখে দিলে অসুবিধা কোথায়? ওটাই তোমার অস্ত্র। কলম হলো পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র, এর কোনো অস্ত্র নাই, বুঝতে পারছো? কলম হলো সবচেয়ে বড় যোদ্ধা, মানে কলম যোদ্ধাই হলো সবচেয়ে বড় যোদ্ধা। হ্যাঁ, তারপর বড় হলে তো মানে এই সাফল্য কথা বলছে কিভাবে শিখতে মানে কি লিখতে হবে, তোমার কলম দিয়ে লিখলে তুমি কি সুন্দর জীবনের অধিকারী হতে হবা, অনেক টাকার মালিক হতে হবা, অনেক বড় অফিসার হবা। তাহলে কি তোমার কলম দিয়ে তো হইবা? কলম হলো সবচেয়ে বড় যোদ্ধা, কলম হলো বড় অস্ত্র, বুঝতে পারছো? তো সেটাই কথা বলছে। তোমার যখন একটা কিছু লিখে রাখবা, তাহলে পরবর্তীতে যদি তুমি একটা ওয়ার্ডও দেখো, তাহলে কিন্তু পুরা তোমার যে বক্তৃতাটা বলছিল যে স্যার, তার পুরো বক্তৃতাটা তো তোমার মনে আসবে একটা ওয়ার্ডের জন্য। কারণ ওই সময় ওই কথা ওইভাবে লিখে রাখছি, ওই মানে হাতের লেখা আমার ওই রকম ছিল, তাহলে কিন্তু ওই স্মৃতিটা ভাসে আসবে, মনে আসবে। তাহলে কি আমার মাথাটা আরো সমৃদ্ধ হবে না? জি স্যার। হবে। তুমি ওই জ্ঞানটা বিভিন্নভাবে তুমি বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবা। এখানে একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ একটা চিত্র দেওয়া আছে। একখানে দেওয়া আছে মেয়ের ছবি আর একখানে দেওয়া আছে ছেলের ছবি, ঠিক না? এখানে কি দেওয়া আছে চিত্র তোমরা দেখছো ক্লাসে? ব্রাশ করতেছে, সে খাচ্ছে, তারপরে সে হাগু করতেছে, বুঝতে পারছো? সে ঘুমাচ্ছে, সে পড়তেছে, সে আবার সকালে খাচ্ছে, সে আবার
পড়ালেখা করতেছে, হ্যাঁ, আবার সে বাগানে পানি দিচ্ছে, সে আবার খেলতেছে। একইভাবে ছেলেটাও ওইভাবে কাজগুলো করতেছে, সেটা এখানে চিত্রে উল্লেখ করা আছে। ঠিক আছে? হ্যাঁ। এখানে একটা ওরা তোমাদের বইয়ে সংযোজিত করছে যে একটা প্রবাদের মতো করছে আর কি, সময় মতো পড়ালেখা, সময় মতো খেলা, এমনি করে নিয়ম মতো কাটে আমার বেলা। বুঝতে পারছো? Yes, sir. তো সময় মতো যদি আমরা কাজ করি তাহলে আমাদের সুবিধাটা কি হবে সেটা আমরা বলছে। প্রতিদিনের পড়াটা প্রতিদিন নির্দিষ্ট সময়ে শেষ করলে পরীক্ষার আগে চাপ পড়ে না। প্রতিদিনের পড়াটা যদি প্রতিদিন করো তাহলে পরীক্ষার সময় অত চাপ পড়বে না। আর যদি প্রতিদিনের পড়াটা প্রতিদিন না করো তাহলে অসুবিধা কি হবে? পরীক্ষার আগে অনেক কষ্ট তোমার হবে, ফলাফল ভালো হবে না। প্রতিদিনের পড়াটা তুমি প্রতিদিনে যদি তুমি করো, হ্যাঁ, তোমার 1 ঘন্টা লাগুক, আধা ঘন্টা লাগুক, বা 10 ঘন্টা 10 মিনিট লাগুক, তুমি যদি প্রতিদিনের পড়াটা প্রতিদিনই করো তাহলে তো তোমার চাপ কমে গেল। বইটা সম্পর্কে জানা হলে তো পরীক্ষা তোমার শেষ, কোনো প্রস্তুতি নেওয়া লাগবে না, Yes, sir. অতই তুমি গেলেই পাস করে ফেলবা, সেটা কথা বলা হয়েছে। একসাথে অনেক পড়তে হয় না বলে পড়ার মাঝে আনন্দ পাওয়া যায়। একসাথে অনেকগুলো পড়া না থাকলে তোমার পড়ার মধ্যে আনন্দ। এই বইটা তোমার 3টা অধ্যায় আছে, তুমি যদি 3টা অধ্যায় তোমার যদি পড়া থাকে, মানে প্রতিদিন একটু করে পড়ে যদি শেষ করে ফেলো তাহলে কি পরীক্ষার সময় ভয় পাওয়া লাগবে না। আজকে কি পরীক্ষা আছে? কর্ম ও জীবনমুখী শিক্ষা। হ্যাঁ, ওটা তো আমি পড়ে ফেলছি, হ্যাঁ, তারপরে দেখে নিলে হয়ে গেল। পরীক্ষার দিনেও দেখা যাচ্ছে তুমি আড্ডা দিচ্ছ, তারপরে তুমি ভালো ফলাফল করতে পারবা, সেটাই তোমাকে বলা হচ্ছে। খেলার জন্য, শখের জন্য, শখের কাজটি করার জন্য, আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানোর জন্য, ছোট ভাইয়ের বোনকে পড়ানোর জন্য, এরকম অনেক কাজের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। খেলার জন্য তুমি সময় পাবা, Yes, sir. তারপরে তুমি শখের জন্য যখন পিকনিকে যাওয়ার সময় পাবা, যদি তুমি নিয়মিত কাজটা করো। আর তোমার এটা বই, পাঠ্য বই, কিন্তু তোমার বইতে এটাই লেখা আছে, এটা তোমার শেখা হয়ে গেল আর কি। যদি তুমি মাথায় বুঝতে পারো আর কি, এটা তোমার পড়তে হবে আর কি। সেই পড়াগুলো তোমাকে বুঝাই দিচ্ছি যে এইটা এই চ্যাপ্টারটা এইগুলো আছে। Yes, sir. প্রতিটি কাজের জন্য সময় থাকে বলে কাজগুলো ঠিকঠাক করা যায়। প্রতিটি কাজের জন্য সময় তুমি পাবা। সকালে উঠে তুমি ভোরে উঠে সকালে উঠলা, হ্যাঁ, সকালে উঠে যদি তুমি আজকে কি পড়া হলো সেই পড়াগুলো আমি পড়ে ফেললাম, পড়ে ফেললে তখন তুমি একদম নিশ্চিন্ত থাকি গেলা। তারপরে তুমি খেলতে যাও, তুমি ঘুরতে যাও, যেটাই করে তুমি সেটাই করতে পারবা। এতে করে ঠিকঠাক ঘুম হয়, ঠিক আছে, শরীর ভালো থাকে। আর অপরপক্ষে স্বাস্থ্য খারাপ হয়। তারপরে তোমার যে তাড়াহুড়ো কাজ ভালো হয় না। বুঝতে পারছো? এলোমেলো করলে তো কোনো কিছু ঠিকঠাক হবে না। তারপরে যদি তুমি প্রতিদিনের কাজটা প্রতিদিন না করো তাহলে পড়ার প্রতি ভয় সৃষ্টি হবে, একটা পড়ার প্রতি ভয় সৃষ্টি হবে। ওই ক্লাস ওই বইটা আমি পড়ি নেই, ওটাতে কি আছে আল্লাহ জানে রে, হ্যাঁ, এটা ভয়ের সৃষ্টি হয়। ভয় থেকে তুমি অনেক সময় পড়ালেখা বাদও দিতে পারো। এই জিনিসগুলো এখানে লেখা আছে। একটা চিত্র দেওয়া আছে, দেখছো? এটা একটা চিত্র দেওয়া আছে। সে কি করবে একটা সপ্তাহে সে কি করবে, প্রত্যেকটা সপ্তাহে সে কি করবে তার একটা লিস্ট করছে, স্টার্ট করছে। আমি ছোটতে করতাম যে এই সপ্তাহে আমি কি কি পড়বো, কোন কোন বই পড়বো, তার একটা লিস্ট করতাম, করে যেখানে পড়ালেখা করতাম সেখানে ওই ঝুলাই রেখে দিতাম। শনিবারে কি করব, শুক্রবারে কি করব, রবিবারে কি করব, সোমবারে কোন বই পড়বো, মঙ্গলবারে কি বই পড়বো। ওটা দেখলে মনে হচ্ছে আজকে মঙ্গলবার, কালকে তো ওইটা বই পড়ছে, আজকে এটি পড়তে হবে, এই অধ্যায়টাই পড়তে হবে। তাহলে কি তোমার আর কোনো কিছু বাদ বাকি থাকবে না, সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। এর একটা উক্তি দেওয়া আছে, শিক্ষার্থী হিসাবে সক্রিয় থাকি, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আঁকি। স্বপ্ন আঁকার কথা বলা হয়েছে, স্বপ্ন আঁকি। শিক্ষার্থী হিসাবে সক্রিয় থাকি। তুমি যখন শিক্ষার্থী মানে স্টুডেন্ট হিসেবে যখন তুমি সক্রিয় থাকবা তাহলে তোমার সুন্দর ভবিষ্যৎ আঁকার স্বপ্ন দেখতে পারো। স্বপ্নে কিন্তু মানুষ অনেক কিছুই আঁকতে পারে না। স্বপ্নে তুমি যখন মানে ভালো স্বপ্ন দেখবা তাহলে মানে কি তুমি ভালো কিছু শিখতে পেরেছো।
স্বপ্ন, তাহলে তুমি ভালো কিছু আঁকাইতে পারবা, মনে মনে অনেক কিছু আঁকাইতে পারবা, সেই করতে পারবা যে আমি আমার এলাকার মানুষের জন্য একটা বিদ্যালয় করে তুলব, সেই বিদ্যালয়ে আমি প্রধান হিসেবে সেখানে কি করবো, ভালো ভালো কথা বলবো, তাদেরকে অনেক জ্ঞানী করতে পারবো, যাতে করে সমাজে অনেক জ্ঞানী মানুষের জন্ম হয়। একটা স্বপ্ন, সেই স্বপ্ন আঁকতে হবে মনে মনে। আমি ভালোভাবে শিখবো এবং সক্রিয় ছাত্র হব এবং আমি একটা ভালো স্বপ্ন আঁকবো মনের মধ্যে। সেটাই বলছে, ওই একটা সক্রিয় সুমির কথা বলছে এখানে আর কি। সক্রিয় সুমির কথা বলছে। সক্রিয় সুমি সক্রিয় হয়েছে কিভাবে? সে হয়েছে যে তার কোনো সংকোচ ছিল না, ক্লাসে উপস্থিত থাকতো, সে ক্লাসে স্যারদের কথা শুনতো মনোযোগ সহকারে, এবং যেটা বুঝতে না পারতো সে দাঁড়িয়ে স্যারকে জিজ্ঞাসা করতো, এবং সেখানে সম্ভব না হলে স্যারকে আলাদাভাবে জিজ্ঞাসা করতো, এবং সেখানে সে লজ্জা পায়নি এবং তারপরে এর ফলে হবে কি যে তুমি যখন একটা প্রশ্ন করতেছো, তারপরে কি যে সবাই শুনতেছে আনসারটা, তাহলে সবাই কিন্তু সেটা বুঝতেছে, তারপরে হবে কি যে সবার না জানা জিনিসটাও কিন্তু সবাই জেনে যাচ্ছে। এই জন্য তাকে সক্রিয় সুমি বলা হয়েছে আর কি, বুঝতে পারছো? এখানে আরেকটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ, একটা চিত্র দেওয়া আছে এখানে, তুমি বই পড়তেছো, লিখতেছো, এটা একটা চিত্র দেওয়া আছে, এবং তোমার পরিবারের সদস্যদের সাথে তুমি পড়া নিয়ে আলোচনা করতেছো। এখানে একটা উক্তি দেওয়া আছে, একবারে পড়া যদি না বুঝি ভাই, ধৈর্য ধরে বারবার চেষ্টা করে যায়। একবার যদি না বুঝি তাহলে একটা এইটা সেন্টেন্স, মানে এইটা বাক্যটা আছে, এই বাক্যটা তুমি একবার বুঝতে পারছো না, আর একবার পড়ো, আর একবার পড়ো, আর একবার পড়ো, এটাকে বলে ধৈর্য ধরে তুমি পড়ো, চেষ্টা করো, ধৈর্য ধরে চেষ্টা করলে তুমি সবই বুঝতে পারবা। এখানে একটা ছবি দেওয়া আছে, হ্যাঁ, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখছো তোমরা? হ্যাঁ, ধাঁধার ছবি। ধাঁধার ছবিটাতে কি বোঝাচ্ছে? একটা নৌকা দেওয়া আছে, নদীর পাড়ে একটা নৌকা আছে, নৌকার মাঝি আছে, তার পিছনে আছে ছাগল, তার পিছনে আছে কি পানের ঝুড়ি, তার পিছনে আছে বাঘ। তোমাকে একজনকে একবারে দুইজনকে নেওয়া যাবে না, তোমাকে একটা, কারণ ছাগলের সাথে তো পান যায় না, ছাগলের সাথে তো বাদ যায় না, উভয়ের মধ্যে এটা একটা ধাঁধা আর কি। এটা কি বলছে? এটা তোমাকে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে চিন্তা করার কথা বলছে। পান খেয়ে ফেলবে, হ্যাঁ হ্যাঁ, আর যদি বাঘ খেয়ে ফেলবে, হ্যাঁ, সেটাই কথা বলছে। এইটার কথা সারমর্মটা হলো যে কোনো কাজে সফল হওয়ার জন্য ধৈর্য ধরে চেষ্টা করাকে আমরা বলি অধ্যবসায়। তুমি এটা চিন্তাই করবা এর সমাধান কি করা যায়। কোনো কাজে সফল হওয়ার জন্য ধৈর্য ধারণ করে চেষ্টা করার নাম হলো অধ্যবসায়। বুঝতে পারো অধ্যবসায়টা কি জিনিস? এটা একটা শিক্ষার্থীর জন্য সবচেয়ে বড় গুণ, অনেক বড় অধ্যবসায়। কারণ তুমি চেষ্টা করলে পারবা, তুমি চেষ্টা করলেই পারবা, এই যে জিনিসটা বলা হচ্ছে আর কি। আর একটা জিনিস বারবার করলে কি হয়? দক্ষতা বাড়ে মানুষের, ওটাকে বলে দক্ষতা। ওটা বলে দক্ষতা। যেমন এই ক্যামেরাটা যখন সেটিং করতে দেবো, তাহলে তুমি যদি সেটিং করতে পারো, বারবার মানে একবার ভুল হয়ে গেল, আর একবার সেটিং করলে ওটা ভুল সমাধান করে করলাম, আর একবার সেটিং করলাম, আর একবার, এইভাবে কি তোমার দক্ষতা বেড়ে যাবে যে ক্যামেরা কিভাবে সেটিং করতে হয় স্ট্যান্ডের মধ্যে। এটা কি বলে? দক্ষতা। দক্ষ মানুষ খুব অল্প সময়ে অনেক কাজ করে ফেলতে পারে দক্ষ মানুষ। তো এটা তোমার কি থেকে? শিক্ষা থেকে আসছে। এখানে যে বিষয়গুলো আছে, যে ধৈর্য, সফলতা, জ্ঞান ও দক্ষতা, নিখুঁত, ভুল কম হওয়া, অধ্যবসায়, আত্মবিশ্বাস, সময় কম লাগা, বারবার চেষ্টা করা। আচ্ছা, এই যে অধ্যবসায় আর কি বলা হয় যে আত্মবিশ্বাস, অধ্যবসায়ের পরে আত্মবিশ্বাস হয়, তারপরে সফলতা আসে।
এই জিনিসগুলো সবসময় কি পারস্পরিকভাবে ক্রিয়াশীল, পারস্পরিক সম্পর্কযুক্ত। এখানে একটা চিত্রের মধ্যে দেওয়া আছে, দেখছো? হ্যাঁ, ধৈর্য দেওয়া আছে। ধৈর্যের 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 ধৈর্য মানে কি? বারবার চেষ্টা করা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখছো তো? ধৈর্য মানে কি? বারবার চেষ্টা করা। বারবার চেষ্টা করার ফলে কি হয়? অধ্যবসায়, এটাকে বলা হচ্ছে অধ্যবসায়। অধ্যবসায় থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেল। এটা কিন্তু ওয়ান ওয়ে, এদিক দিয়ে ধৈর্যের ফলে তোমার কি হচ্ছে? বারবার চেষ্টা করবা, এটাকে তোমাকে বলা হচ্ছে অধ্যবসায়। এবং অধ্যবসায়ের ফলে দুইটা দিক চলে গেছে। উপরে একটা দিক গেছে আর নিচে একটা গেছে, গেছে না? এটা কিন্তু সফলতা। অধ্যবসায়ের ফলে ফলে তুমি সফলতা পাবা। আর কি পাবা? জ্ঞান ও দক্ষতা। জ্ঞান ও দক্ষতা তুমি পাবা। আর একটা গেছে আত্মবিশ্বাস। অধ্যবসায় সফলতার জন্য তোমাকে আত্মবিশ্বাস দরকার আছে। আত্মবিশ্বাসের ফলে তোমার সফলতা আসবে। আত্মবিশ্বাসে তুমি মনে করো যে একটা মাছ ধরবা, তুমি যদি মাছটা ধরতে তোমার আত্মবিশ্বাস না থাকে, ধরতে পারবা না, তাহলে তুমি এটা ধরতে পারবা না। তোমাকে এটা আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাসের ফলে তুমি মাছটা ধরতে পারলা, এটা তোমার সফলতা। আত্মবিশ্বাস তোমার যদি থাকে যে তুমি ভালোভাবে লেখাপড়া করবা, এটা তুমি পারবা। আত্মবিশ্বাস যদি থাকে তাহলে তুমি পারবা। আর যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে তুমি সফল হতে। এইটাই বলছে যে আত্মবিশ্বাসের ফলে সফলতা। এটা কিন্তু টু ওয়ে, এদিকেও যাবে এদিকেও যাবে। সফলতা আসে আত্মবিশ্বাসের ফলে, আর আত্মবিশ্বাসের পরে কি সফলতা আসে। সফলতার লোকের আত্মবিশ্বাস দরকার আছে। নিখুঁতভাবে কাজ করা, সময় কম লাগে এবং ভুল কম হয়। এটা কি? জ্ঞান দক্ষতার, এর জন্য জ্ঞান দক্ষতা বাড়ে আর কি। এটা আরো চিত্র দেওয়া আছে, সেটা কিসের ছিল? এটা সৃজনশীলতার চিত্র দেওয়া আছে, তাই না? হ্যাঁ, সে একটা ছবি আর্ট করতেছে এবং এটা প্লেন সাজাচ্ছে বা তৈরি করতেছে। হ্যাঁ, এইটা তোমার কিন্তু পাঠ্য বই, কিন্তু বইয়ের লেখা, ক্লাস 6 এ। ঠিক আছে, তোমরা দুজন ক্লাস 6 এ উঠবা। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টার তো তোমার জানা হয়ে গেল। নতুন কিছু গর্ব আমি, নতুন কিছু গর্ব, এমনি ভাবেই জীবন আমি সফলতায় গর্ব। মানে নতুন কিছু করবো, করতে হবে কি? নতুন কিছু। সবাই একই রকম করে, আমি একটু নতুন করে করলাম। এটাকে বলে সৃজনশীলতা। এখানে আর একটা জিনিস দেওয়া আছে যে যেখানে সেখানে ময়লা ফেলবে না। এর একটা মানে ইয়া দেওয়া আছে, যেখানে সেখানে ময়লা ফেলে ডাস্টবিনে বলা হয়েছে। এখানে সে অন্যকে সাহায্য করে না। একটা জামা, পুরাতন জামা হোক নতুন জামা হোক, সে একটা ভিক্ষুককে বা যে কোনো মানুষকে সেই জামাটা সে দিচ্ছে। সেই জামাটা সে দিচ্ছে। এখানে সে, এটা তোমরা বুঝতে পারলা তো? দুইটা চিত্র, ব্যাপারটা বললো যে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে ডাস্টবিনের মধ্যে তোমাকে মানে নির্দিষ্ট একটা স্থানের মধ্যে তোমাকে ময়লাটা ফেলতে হবে, সেটা কথা বলা হয়েছে। আর একটা ব্যাপার হলো যে তোমাকে বই পড়তে হবে। আর কি বলা, যে তুমি বই পড়লে যে শিখলা যে একটা মানুষের যখন জামা থাকবে না, তাকে তোমাকে সাহায্য করতে হবে। তোমার যেটাই আছে না কেন, তুমি যেহেতু পড়ালেখা করছো, তাহলে তোমার কাছে দেশ ও জাতি সেটাই চায় যে মানুষের তুমি সাহায্য করো, উপকার করো। সেটা না হলে তুমি পড়ালেখা শিখে কোনো লাভ হইল না। বুঝতে পারছো? যেটাই আছে না কেন, তোমার কাছে যেটাই আছে না কেন, তার কাছে নাই তো ভাই। তোমার কাছে যেটাই আছে না কেন, তার কাছে তো নাই, তাহলে তাকে সেই জিনিসটা দিয়ে দেওয়াটাই হলো সাহায্য। আর সাহায্য তুমি যেহেতু পড়ালেখা করে বুঝতে পারছো যে বইতে এটাই আছে যে মানুষকে সাহায্য করতে হয়, তাহলে তোমাকে মানুষকে সাহায্য করতে হবে। সাহায্য তুমি যদি পড়ালেখা করো তাহলে তো মানুষের সাহায্য নিতে হবে না, কারণ তুমি বই পড়ে তো তুমি নিজেই সফলতা পেয়ে যাচ্ছ। সাহায্য নিয়ে তুমি কি করবা? তাহলে তুমি সাহায্য করতে পারবা। যদি সাহায্য নিতে না হয় তাহলে তুমি সাহায্য করতে পারবা। আরেকটা সেন্টেন্স দেওয়া আছে যে শুধুই মুখস্থ করি না আমি, বুঝে বুঝে পড়ি, সহজেই এ জ্ঞান তাই জীবনে প্রয়োগ করি। এখানে একটা কথোপকথন দেওয়া আছে। হ্যাঁ, দিলারা এবং মইনুলের গল্প। দিলারা মইনুলের গল্পের মধ্যে তারা যে মুক্তিযোদ্ধারা সাহসী ছিলেন এই কথাটা বলা আছে। এবং সাহসী হইতে গেলে তাকে দৃঢ় তৈরি হইতে হবে, তাহলে সাহসী হওয়া যাবে, সে কথা বলা হচ্ছে। আর মাঝে মাঝে কি বলছে, দুটো চিত্র দেওয়া আছে না, একটা ভালো একটা মেয়ে একটা বসে
চেয়ারের মধ্যে ভাবছে কিন্তু চিন্তা করতেছে, মাঝে মাঝে এই চিন্তাটা করতে হবে। সবসময় এই লেভেল না থেকে মাঝে মাঝে চিন্তা করতে হবে আমি কি করতেছি, আমার কি করা উচিত, সেটা কিন্তু এই বই চিত্রের মাধ্যমে বলে দেওয়া আছে। যেহেতু সৃজনশীল পদ্ধতিতে তোমার লেখাপড়াগুলো হচ্ছে, সেটা কিন্তু এটা এভাবেই বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। মাঝে মাঝে একটু চিন্তা করতে হবে, বসে চিন্তা করতে হবে আমি সারাদিন কি করলাম। হ্যাঁ, এটা চিন্তা করতে হবে। চিন্তা করলে কি চিন্তা শক্তি বাড়ে। চিন্তা শক্তি বাড়া মানে কি, চিন্তা শক্তি যার যত বেশি হবে সে তত বেশি জ্ঞানী হবে। এর এখানে একটা চিত্র, এর আগেও একটা চিত্র দিয়েছিল, এখানে যে পড়ার বই বিষয় নিয়ে ওরা একটা আলোচনা করতেছে, বাপ মায়ের মিলে, বাপ মায়ের ছেলে মিলে আলোচনা করতেছে। এটা হলো ব্যাপার। একটা উক্তি দেওয়া আছে যে নিজেকেই প্রশ্ন করি কি শিখলাম আমি, যা কিনা আমার জন্য সোনার চেয়েও দামি। তুমি যদি তোমাকে প্রশ্ন করো, যদি তুমি কিছু শিখতে পেরেছো, আর সেটা সোনার চেয়েও দামি। সোনা তুমি এক জায়গায় রাখলে তো চুরিও হয়ে যেতে পারে। সোনা যতদিন থাকবে না কেন, যেখানে থাকবে ব্যবহার করলেও ক্ষয় যায় আর না করলেও ক্ষয় যায়। কিন্তু যদি তুমি যেটা শেখো, কোনো যদি শেখো, তাহলে কি ওটা সোনার চেয়েও দামি। সোনা কোনো দামি জিনিস না, শিক্ষাটা হলো সবচেয়ে বড় দামি জিনিস, সেটা বলছে এখানে। আমরা তোমাদেরকে তো সেটাই বোঝানোর চেষ্টা করি, তাই না? বইতে তো এটাই লেখা আছে নাকি? হ্যাঁ, বইতে কিন্তু এটাই লেখা আছে, সোনার চেয়েও দামি। তোমার ভিতরে যদি বিদ্যা থাকে, সেটা যতই সম্পদ যার থাকবো না কেন, সেটার থেকে দামি তোমার কি বিদ্যাটা। বিদ্যাটা, শিক্ষাটা ফলে তোমার কি ইয়ার হবে, জ্ঞান হবে। জ্ঞানের ফলে তোমার কি অনেক কোটি টাকার সম্পদ থাকার মানুষের থেকে তুমি উন্নত জীবনযাপন করতে পারো, সুন্দর একটা জীবনযাপন করতে পারো। তোমার হয়তো ঘরের বাড়ি থাকতে পারে, অসুবিধা কোথায়? কিন্তু তোমার মধ্যে বিদ্যা আছে, তোমাকে সবাইকে সমান করতে হবে। যদি তুমি শিক্ষার ওই গুণগত মানগুলো রাখো, সমাজে, পরিবারে, মানুষের সাথে ব্যবহারে, এই জায়গাতে রাখো। কিন্তু তুমি শিক্ষিত, তুমি যদি ভালোভাবে লেখা এই বইটা না পড়ো, তাহলে তুমি শিখতে পারবে না। আর শিখতে না পারলে তুমি সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নেই। তুমি তো ওই ব্যবহারটা করতে পারবে না মানুষের সাথে। একটা গরিব মানুষকে বা একটা যার নাই কাপড়, তাকে একটা কাপড়, তুমি তোমার কাছে 3টা কাপড় বা 2টা কাপড়ই আছে, তার মধ্যে একটা দিয়ে দাও, এটাই তো তোমার শিক্ষা। এটা তো তুমি করতে পারবে না। কোটি কোটি টাকার মালিক, সে মনে করে যে ঠান্ডার মধ্যে এসে 500 কম্বল বিতরণ করলো। হ্যাঁ, তার থেকে তোমার ওই যে একটা ছোট একটা দিবা, মানে একটা সামান্য একটা কাপড় দিবা, ছিঁড়া কাপড়ে দিবা, এই তো কোটিপতি লোক তো খুঁজে বের করবে না। তোমার পাশের লোকটা, তাকে তুমি দেবো, তার থেকে ওই তোমার লাখ লাখ বা হাজার হাজার কম্বল দেওয়ার থেকে তোমারটা বেশি হবে, মূল্যবান হবে। কারণ ওইটা নিট, ওইটা তার জন্য খুব প্রয়োজন, কিন্তু সেটা তার কাছে নাই, তোমার কাছে আছে, তুমি দিতে পারো। তুমি তোমার কাছে আছে, তার কাছে নাই, সে কষ্ট পাচ্ছে, দিয়ে দাও, তার উপকার হয়ে যাবে। এটাকে সাহায্য বলছে, সেটা কথা বলছে আর কি এখানে। বা যে ব্যাপারটা সেটা হলো যে কি আত্মবিশ্বাস ও মর্যাদা, আত্মমর্যাদার কথা বলা হয়েছে। শিক্ষা যখন তোমার মধ্যে থাকবে, শিক্ষার গুণগত মানগুলো যখন তোমার মধ্যে থাকবে, তখন তুমি আত্মবিশ্বাসী হবে। আত্মবিশ্বাসী হলে কি হবে, তোমার মধ্যে আত্মমর্যাদা আসবে। হ্যাঁ, তোমার মধ্যে সেলফ রেসপেক্ট আসবে, আত্মমর্যাদা আসবে। আত্মমর্যাদা যতক্ষণ মধ্যে একটা মানুষের না থাকবে, তার দ্বারা সবকিছুই সম্ভব। যতগুলো দুনিয়ার খারাপ কাজ আছে, সবগুলোই তার দ্বারা সম্ভব। ন্যাক্কারজনক কাজ আছে বা লজ্জাজনক কাজ আছে, সবগুলো সম্ভব যদি তার মধ্যে আত্মমর্যাদা না থাকে। আর যদি তোমার মধ্যে আত্মমর্যাদা থাকে, তাহলে তুমি ওই কাজগুলো করবে না। এখানে দুজন ব্যক্তির কথা বলা হয়েছে, একজন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর একজন হলো কি নাম, বেগম রোকেয়া। দুটা শিক্ষাবিদের কথা বলা হয়েছে, যারা জীবনে সফল হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন, শুনছো না? এই শুনছিস কি কথা বলছি না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোন হাত দেখেছিস কি? হ্যাঁ, ভালো বস, ভালো করে বস, সুন্দর করে বস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বেগম রোকেয়া সাখোয়াত হোসেন। বেগম রোকেয়া, এটা তোমার কিন্তু বইতে আছে।
এটা তোমাকে পড়তে হবে, কিন্তু আজকে যদি অল্প শোনো তাহলে তোমাকে অল্প পড়লেই হবে। আমি আন্ডারলাইন করে রাখছি যে বিশেষ বিষয়গুলো, সেগুলো তোমরা দেখেই তোমরা অল্পতেই বুঝতে পারবা। এখানে বই থাকবে, বের করে দিতে স্যার কি পড়ালে যদি দেখি তো আন্ডারলাইন করে রাখছি, সেগুলো পড়বা, বইটা পড়বা। পড়ার পর পড়লে হয়তো হবে কি যে চ্যাপ্টারটা পড়লে আমি যেটা দেখালাম সেটা পড়লে হবে কি যে তোমার ওই পরীক্ষার সময় টেনশনটা থাকবে না, কমে আসবে, চাপটা কমে আসবে, টেনশনটা কমে গেল। বুঝতে পারছো? আর শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্যটা হলো যে তুমি শিক্ষা থেকে যে জ্ঞানটা অর্জন করলা, সেই জ্ঞান অনুযায়ী তুমি নিজের পথটাকে পরিচালিত করবা, নিজের জীবনটাকে পরিচালিত করবা। তুমি যদি তার উল্টো দিকে যাও তাহলে তুমি শিক্ষা তোমার লাভ হইল না, জ্ঞানী মানুষ হইল না। বুঝতে পারছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে কি লেখা আছে এই বইয়ের মধ্যে? সেটা হলো যে একজন মহান পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, লেখক ও দানশীল ব্যক্তিত্ব। একটা মানুষের জীবনে এই বইটাতে লিখছে, এই বইটাতে তার যে বৈশিষ্ট্য লিখছে, গুণগত বৈশিষ্ট্য লিখছে যে মহান পণ্ডিত ছিলেন তিনি। তোমার জীবনে কেউ যদি পৃথিবীতে তো অনেক লোক মারা যাচ্ছে, প্রতিদিনই লোক মারা যাচ্ছে, কিন্তু তাদেরকে নিয়েই বই লেখা হবে? হ্যাঁ, লেখা হবে না তো। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা লেখা আছে, এটা সবাই পড়তে হয়। হ্যাঁ, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছে সবাইকে এই চ্যাপ্টার বইটা পড়তে হয় না? হ্যাঁ, না পড়লে তো সে পাস করতে পারবে না, পারবে? সে যে সেখানে কোনো ধর্মমত নাই। হ্যাঁ, ধর্ম শিক্ষার ক্ষেত্রে তোমাদের ইসলাম ধর্মের জন্য আলাদা বই, হিন্দু ধর্মের জন্য আলাদা বই দেওয়া আছে। ওই হিন্দু যারা হিন্দু ধর্ম করবে, মুসলমান যারা মুসলমানের ধর্ম করবে, ঠিক আছে না? আর এটা বই সবাই পড়তে হবে, আর সবাই কোন করতে হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও জানতে হবে, নাহলে তুমি পরীক্ষা পাস করতে পারবে না, ঠিক না? তিনি মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন। 21 বছর বয়স। কলকাতা সংস্কৃতি কলেজের পরে আবার তিনি অধ্যাপকের দায়িত্ব পান। তারপরে 1855 সালে ব্রিটিশরা তাকে বিশেষ পরিদর্শক হিসেবে নিয়োগ দেন। তার অনেক ফেলোশিপ বা সম্মাননা আছে। তিনি বাংলা গদ্য লেখায় তিনি নতুন ধারার প্রবর্তন করেন। আমাদের সেমিকোলন, কমা, ড্যাশ, দাড়ি দেখি না, সেটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচলন করছেন। কোথায় কমা দিতে হবে, কোথায় দাড়ি দিতে হবে, কোথায় সেমিকোলন দিতে হবে, এটা কিন্তু তিনি আবিষ্কারক। বুঝতে পারছো? তারপরে বিধবা বিবাহ প্রবর্তন, হিন্দু ধর্মে যে আমাদের বিধবা বিবাহ ছিল না, তিনি প্রথম প্রবর্তন করছেন। এবং বাল্য বিবাহ এবং বহু বিবাহ রোধে অনেক কাজ করছেন উনি। বাল্য বিবাহ বিরুদ্ধে উনি ছিলেন এবং বহু বিবাহ রোধ সম্পর্কে। তার সম্পর্কে যে বিদ্যাসাগর তার একটা উপাধি, সেই উপাধিটা কারা দেয়? সংস্কৃতি কলেজে যখন তিনি বিদ্যা শিক্ষা করছিলেন তখন তাকে এই উপাধিটা দেওয়া হয়, তার বিদ্যা শিক্ষার আগ্রহ দেখে আর কি। অনেক সময় উনি কি করতেন, যে ল্যাম্পপোস্ট আছে না, ল্যাম্পপোস্ট ওই রাস্তার ধারে যে আমরা যেমন আমাদের গেড়ে দিই নি, ল্যাম্পপোস্ট দেওয়া আছে না, এখন যাদের আগ্রহ থাকবে শিক্ষা, বাড়িতে যদি তার কারেন্ট না থাকে বা তেল না থাকে, সে কিন্তু এসে ওখানেও পড়তে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তাই করছে। বাড়ির সামনে কারো ল্যাম্পপোস্ট আছে, ওই ল্যাম্পপোস্টের নিচে বই নিয়ে গিয়ে পড়তেন। কারণ বাবা ছোট চাকরি করতেন বা করতেন, অত ইনকাম করতেন না, সেই জন্য পড়ালেখার খরচ জোগাতে পারতেন না। সেই জন্য রাতের বেলা কি করতেন, এই যেমন আমাদের এখানে লাইট জ্বলতেছে, কেউ যদি এসে বই পড়ে, প্রতিদিন এসে বই পড়ে, তাহলে আমি কি নিষেধ করবো? কোথাও দিন হয়তো বলবো যে তুই এখানে কি করিস? হ্যাঁ, তো যদি দেখি যে বই ধরে বসতে, তাহলে নিজেরই একটা লাগবে যে ঠিক আছে তুই পড়, দরকার হলে আমার রুমে আসি পড়।
এরকমও বলতে পারে কেউ, পারে না? পারে। হ্যাঁ, ছেলেটা আগ্রহ আছে, পড়ুক, জানাশোনার মধ্যে অথবা চোর ডাকাত না, ভালো ছেলে পড়ুক, তাই না? সেই কাজটাও তিনি করছেন। এবং তাকে ওই সময়ে, যে সময়ে তিনি ছিলেন, সেই সময়ে মানুষ, যতগুলো মানুষ ছিল তার মধ্যে শ্রেষ্ঠ, ওই যুগে বিদ্যাসাগরের যুগে তিনি একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত ছিলেন ওই সময়ে। তার কিসের জন্য? তার শিক্ষার প্রতি আগ্রহ ছিল অনেক বেশি, প্রত্যেকটা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতেন, এই যে গুণগুলো আছে সবগুলো তাকে স্মরণ করার কথা বলা হয়েছে। আর এখানে আর একটা জিনিস বলা আছে যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তা এখানে বিদ্যাসাগর সম্পর্কে আরো কিছু বলা আছে। ল্যাম্পোস্টের কথা তো আমি বললাম, কলকাতা সংস্কৃতি কলেজে তিনি লেখাপড়া করছেন, পুরস্কার লাভ করছেন। তারপরে বিদ্যাসাগর উপাধিটা পেয়েছেন মাত্র 19 বছর বয়সে, মাত্র 19 বছর বয়সে তিনি বিদ্যাসাগরের উপাধিটা পান। আরেকটা ছবি দেওয়া আছে, এটা হলো বেগম রোকেয়ার ছবি, আমাদের রংপুর, পাশে রংপুর। বেগম রোকেয়ার বাড়ি কিন্তু এখানে, বেশি দূরে না, কিন্তু এখানে। তিনি নারী শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন, যেখানে মুসলিমরা, ওই সময় মুসলমান সম্প্রদায়ের মানুষ স্কুলে যেতে পারতেন না, যেটা আফগানিস্তানে এখন ঘটতেছে। পাকিস্তানে কোনো কোনো জায়গায় আছে যে যারা মহিলা মানুষ, মানে মেয়ে মানুষ, তারা স্কুলে যাইতে পারবে না। যেমন ইউসুফ কি জানো নামটা, যে সে নোবেল পাইছে, সে মেয়েদেরকে স্কুলে পড়ার জন্য আগ্রহী করতেন, এই জন্য তালেবানরা তাকে গুলি করছিল, ও ভাগ্য বেঁচে গেছে, তারপরে সে নোবেল পাইছে। সেজন্য এই সামান্য ব্যাপার নেই, সামান্য ব্যাপার, কিন্তু ওইটা কেউ সাহস পাইতো না, কিন্তু সে ওটা করতে গিয়ে এই বাম কাঁধে না কোথায় যেন গুলি মারছিল তাকে মেরে ফেলার জন্য। তারপরে সে বেঁচে গেছে, তারপরে তাকে সেই বছরেই কিন্তু তাকে নোবেল দেওয়া হয়েছে, বুঝতে পারছো? শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। তারপরে বেগম রোকেয়া আঞ্জুমানে খাতিয়ানে ইসলাম একটা প্রতিষ্ঠান করেন, খুব মানে ব্রিলিয়ান্ট মানুষ ছিলেন, তো ওখানে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম শব্দটা যোগ করে দিয়ে দিয়েছেন। তখন আর মুসলমানরা কিছু বলতে পারেনি, বুঝতে পারছেন? হ্যাঁ, এবং সে টেকনিক্যাল, যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু ওইভাবেই কাজ করে, যে কিভাবে তাদেরকে আকর্ষণ করা যায়। আমরা যেমন এতিমরা, আমাদের দেশের যে প্রচলন আছে সেটা হলো কি, যে এতিমরা শুধু এতিমখানায় থাকবে এবং এতিমরা শুধু ইসলামিক কালচারে মানুষ হবে, তারা অন্য শিক্ষা থেকে বঞ্চিত থাকবে, বা তাদেরকে অন্য শিক্ষা থেকে আগ্রহী করা যাবে না, হয় না, সম্ভবত হয় না। কিন্তু আমরা কি করছি, আমরা সেই ধারা থেকে বেরিয়ে এসে কি তাদেরকে বিভিন্ন রকম শিক্ষা দিচ্ছি, বিভিন্ন নৈতিকতা, সমানুভূতি, এই যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো আমরা দিচ্ছি, যেগুলো তুমি ওই অন্য এতিমখানাতে পাবা না। এই জায়গা থেকে আমরা বেশি নতুন কিছু করার চেষ্টা করতেছি, যে তারাও সব কিছু করতে পারে। তো সেইটাই কিন্তু করছে বেগম রোকেয়া। তার সেই অবদানগুলো আমরা তার অবদানের জন্য, তার শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে স্মরণ করে। এখানে দুইটা ইয়া দেওয়া আছে, তোমার পেপার কাটিং দেওয়া আছে। হ্যাঁ, পেপার কাটিং তো পড়ছো নাকি? হ্যাঁ, পড়ছো না? কি আছে লেখা একটা বলতে পারবা? ছোটরা অল্প করে বলো। জিবিএ 5 পাইছে, একটা ছিল অদম্য ছেলে, মেয়ে, রাজশাহীতে পুঠিয়ায়। আবুল কালাম আজাদ যেটা লিখছেন প্রথম আলোতে, সেটা হলো যে শ্রমিক ভ্যান চালক বাবা আব্দুল লতিফ এবং মা চাতালে কাজ করেন, শ্রমিকের কাজ করেন, প্রতিদিন হয়তো 10 টাকা 20 টাকা, অনেকদিন আগের কথা হয়তো বলা হয়েছে, তো 11 সালের কথা বলা হয়েছে, তো 10 টাকা 5 টাকা তখন দেওয়া হতো চাতালে কাজ করলে। আর বাবা কোনোদিনও ইনকাম করতে পারতো, কোনোদিন পারতো না, তখনকার অবস্থা অনেক কঠিন ছিল। আর যে সময়টা, যে জায়গাটার কথা বলছে, রাজশাহী পুরিয়ার কথা বলা হচ্ছে, পুরিয়া জায়গাটাতে কাজকর্মের খুব অসুবিধা আর কি। তো মেয়েটাকে প্রথমে, মেয়েটা দরিদ্র মেয়ে,
পড়াশোনা তো মেয়েটাকে প্রথমে ওর বাবা মা কি করে যে তাকে বিয়ে দিয়ে দেয়, অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে দিয়ে দেয়। কিন্তু ওই বিয়ে দেওয়ার বিয়ে যখন দিয়ে দেয় তখন কিন্তু ওর স্বামী, সেই স্বামী কি করে তাকে যৌতুকের জন্য অত্যাচার শুরু করে দেয়। যৌতুক মানে যৌতুক বলতো ডিম্যান্ড, যেটা আমাদের এলাকাতে ডিম্যান্ড বলা হয়। বিয়ে দিলে, মেয়েদেরকে বিয়ে দিলে ডিমান্ড দিতে হয়। তো ওর বাপেরও কিছু নেই, কি দিবি? তো দিতে পারে না পারার কারণে ওর স্বামী ওকে ছেড়ে দিয়ে দেয়, ডিভোর্স দিয়ে দেয়। তারপরে ওই মেয়ে রোজিনা খাতুন, আর কি রোজিনা খাতুন ওই মেয়েকে আবার ওই স্কুলের যে টিচার, সেই স্কুলের নামটা হলো তোমার রাজশাহীর পুডিয়া উপজেলার ধোপাপাড়া বালিকা বিদ্যালয় মানবিক বিভাগ থেকে দুজনে মাত্র জিপিএ পায়। তার মধ্যে সে একজন জিপিএ 5 পায়। ওই সময় 2011 সালে জিপিএ 5 পায়। এইটা কিছু তুলে ধরা হয়েছে আর কি, যে একটা সাফল্যের কথা, যে একজন মেধাবী স্টুডেন্ট কিভাবে সে তার মধ্যে রাখতে পারবে। আর একটা চট্টগ্রামের খবর দেওয়া হয়েছে, সে চট্টগ্রামে রাব্বি বাক প্রতিপত্তি ছিলেন। রাব্বিকে কোনো স্কুল নিতেন না। তো পরে পুলিশ কমিশনার ছিলেন, ডিসিকে বলেও হয় নাই। তারপরে পুলিশ কমিশনার কাছে গেলে পুলিশ কমিশনার পুলিশ লাইনে দেওয়া হয়। পুলিশ লাইনে স্কুল আছে, ওখানে ওরা সুপারিশ করে দিচ্ছে যে দেন স্কুলে ভর্তি করে। তারপরে সে কিন্তু জিপিএ গোল্ডেন পায়, মানে একটা নিউজ আকারে আসছে, জিপিএ গোল্ডেন পায় এবং দুজন মানবিক বিভাগ থেকে পায়, তার মধ্যে সে একজন। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি বুঝলাম? চ্যাপ্টারটা থেকে আমরা কি বুঝলাম? চ্যাপ্টারটা থেকে শিক্ষায় সাফল্য, তাই না? চ্যাপ্টারটার নাম কি? শিক্ষায় সাফল্য। শিক্ষায় সাফল্য হইতে গেলে তোমরা এই জিনিসগুলো সবগুলো তো আলোচনার মধ্যে তোমাদের এইটা চলে সবগুলো কথা কিন্তু চলে আসছে। এই জিনিসগুলো তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। মানুষ কি মনোযোগ কি জিনিস, অনুবর্তিতা কি জিনিস, সময় অনুবর্তিতা কি জিনিস, ধৈর্য কি জিনিস, এইগুলা জিনিস সম্পর্কে জানতে হবে তোমাদেরকে। সৃজনশীলতা কি জিনিস, অনুশীলন কি জিনিস, আত্মবিশ্বাস কি জিনিস, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। এটা তোমার শিক্ষণের প্রধান বিষয়। এর ফলে হবে কি, যে প্রথমে আমরা বলছি যে সফল শিক্ষার্থী এবং ভবিষ্যতে একটা সুন্দর জীবন করতে পারবা। ঠিক আছে? আমরা তাহলে এই শিক্ষায় সাফল্যের অধ্যায়ে আমরা এটা শিখলাম, তাই না? কিছু বুঝতে পারছো? হ্যাঁ সজল, তুমি তো আগেই পড়ছো, তো কি মনে হচ্ছে তোমার? সহজ মনে হচ্ছে না জিনিসটা? পুরো চ্যাপ্টারটা কিন্তু এগুলাই দেওয়া আছে, আর কিছু নেই। হ্যাঁ, আর কিছু নাই কিন্তু ওখানে একটা চ্যাপ্টারে। তোমরা যদি একটু মনে রাখতে পারো তো সবগুলো তো মনে থাকবে না, যেটা মনে থাকবে আর কি, তাহলে তোমার চ্যাপ্টারটা পড়া হয়ে গেল। আর 2টা চ্যাপ্টার আছে, আমরা 2 দিন আলোচনা করলেই শেষ। তাহলে বইটা আমাদের শেষ হয়ে গেল। কোনো চিন্তা থাকলো? কোনো চিন্তা থাকলো? আর তোমাদের যাদের দরকার নাই, মানে দরকার নেই, পড়ার দরকার নেই, কিন্তু তোমার শেখা হয়ে গেলো যে এইটা থেকে এইভাবে শিখতে হয়। তো আমরা এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবো, যাতে করে আমরা শিখবো এবং আমাদের চলতি জীবনে পড়ার পরীক্ষার জন্য সেটা কাজে লাগবে। ঠিক আছে? হ্যাঁ, তা আজকে আমরা শিক্ষায় সাফল্য অধ্যায়টা শেষ করতে পারলাম। আবারও আমরা হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার।